কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর রিহির কথা ভাবতে লাগলাম। নতুন ছাত্রদের র্যাক দিচ্ছি, পুরাই হিরো হিরো ভাব একটা। হঠাৎ সাব্বির বলল, দোস্ত ভাবি আসতেছে। তাড়াতাড়ি বাইক থেকে নেমে সবাইকে যেতে বললাম। কেমন আছো রিহি? উফ, অসহ্য একটা। তোর কি আমাকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই? আছে তো। তাহলে সেই কাজ কর না, আমাকে কেন বিরক্ত করছিস? আরে আমার কাজই তো হলো সব সময় তোর সাথে থাকা, তোর খেয়াল রাখা আর তোকে বিরক্ত করা। অসহ্য একটা। এই বলে রিহি চলে গেল। আমি রবি, আর এতক্ষণ যার সাথে কথা বললাম ওর নাম রিহি। ওর বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু। ওর বাবা শহরের নামকরা বিজনেসম্যান। অবশ্য আমার বাবাও কম না, কিন্তু ওর বাবার থেকে কম। ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই আমি ওর পিছনে লেগে আছি, কিন্তু ও আমাকে কখনোই সহ্যই করতে পারতো না। অবশ্য ওর কথাতে আমি কিছুই মনে করতাম না, কারণ ওকে অনেক ভালোবাসি। অনেকবার বলেছি, যতবার বলেছি ততবারই হয় অপমান করেছে, না হয় থাপ্পড় মেরেছে। ও দেখতে যেমন সুন্দরী তেমন স্মার্ট, কলেজের সেরা সুন্দরী, তাই তো সব ছেলেরা ওর জন্য পাগল। কিরে রিহি, আজকে কি মনে আছে? কেন, কি আজকে? আরে আজকে সাকিবের জন্মদিন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওই মেন্টালের জন্য কিছুই মনে থাকে না। চল যাই, অনেক কাজ পড়ে আছে। রিহির কলেজের অনেক ফ্রেন্ড। কলেজে রিহিদের একটা গ্যাং আছে, ওরা সবাই বড়লোক বাবার ছেলে মেয়ে। আমারও ফ্রেন্ড আছে, কিন্তু ওদের মতো বড়লোক আর ক্ষমতাশালী নয়। যাই হোক, এতক্ষণ রিহির পিছন পিছন আসছিলাম। রিহি মনে হয় আজকে আর ক্লাস করবে না। ও হ্যাঁ, আমরা দুজনেই একই ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। ও অ্যাকাউন্টিং আর আমি ম্যানেজমেন্ট। যাই হোক, পার্টিতে তো আমিও যাব। আপনারা হয়তো ভাবছেন ওদের পার্টিতে আমি কেন যাব। আসলে আমি সবসময়ই রিহি যেখানে যাই আমিও সেখানে যাই। তাতে ও আমাকে যতই অপমান করুক না কেন, এর মধ্যে আমার ফ্রেন্ডরা চলে আসছে। এসেই বলতে লাগলো, কিরে, আজকেও তোকে অপমান করেছে? তুই যে কেন ওর পিছনে পড়ে আছিস বুঝি না, যে তোকে সহ্যই করতে পারে না। আমি কিছুই বললাম না। ওদের কথা শুনে শুধু হাসলাম। ও হ্যাঁ, আমায় এখন যেতে হবে, রাতে আবার ওদের পার্টিতে যেতে হবে। আমার এই কথা শোনার পর ওরা অনেক রেগে গেল আর বলতে লাগলো, তারপরেও তুই ওদের পার্টিতে যাবি, তাও আবার কোনো দাওয়াত ছাড়া? কলেজের সবাই জানে ওদের গ্যাংয়ের সাথে আমাদের সাপ বেজির মতো সম্পর্ক। ওরা সুযোগ পেলে আমাদের মারতেও দ্বিধাবোধ করে না। তারপরও তুই ওদের পার্টিতে যাবি? মনে রাখিস, ওই রিহির জন্যই একদিন তোর অনেক বড় ক্ষতি হবে। আমি কিছুই বললাম না, চলে আসলাম ওদের ওখান থেকে। এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা আমার ফ্রেন্ড সাব্বির, ইমরান, মেহেদি, ইমন, নীলা, ইরা, ইসরাত ও তানিশা। আমাদেরও একটা গ্যাং আছে, আর সব কিছুতেই ওদের সাথে আমাদের প্রতিযোগিতা চলে। ওরা আমাদের আর আমরা ওদের কেউই কাউকে সহ্যই করতে পারি না, শুধু আমি বাদে, কারণ আমি তো রিহিকে অনেক ভালোবাসি। যাই হোক, বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে তৈরি হয়ে পার্টিতে গেলাম। পার্টিতে যাওয়ার পর আমাকে দেখেই রিহির বন্ধুরা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে তো ইনভাইট করিনি, তাহলে তুই কেন এসেছিস? মুখ সামলিয়ে কথা বল সাকিব, যা বলেন আমাকে বলবি, আমার বাবাকে কিছু বলবি না। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমি যেখানে যাই সেখানেই তোর কেন যেতে হবে? তোমাকে ভালোবাসি, তাই তো সবসময় তোমার পিছু পড়ে আছি। তোর কি কোনো লজ্জা শরম নেই? রিহি তো তোকে ভালোই বাসে না, এমনকি তোকে দু চোখে সহ্য করতে পারে না। তারপরে তুই বেহার মতন রিহির পেছনে কেন পড়ে রয়েছিস? আমি রিহির কমরেড হতে চাই, সবসময় পাশে থেকে ওর সাহায্য করতে চাই। দরকার নেই আমার কোনো কম রেটের। তুই আমাকে আর কখনো বিরক্ত করবি না। তুই বললেই তো আর হবে না। ভালো যখন বেসেছি তখন তো তোমার পিছু আমি ছাড়ছি না। কেন যে আমার বাবা তোর বাবার বন্ধু হলো, সেই ভুলের ফল আমায় পেতে হচ্ছে। তোকে শেষবারের মতো বলছি, এরপর যদি তুই আমার পিছু নিস না আর বিরক্ত করিস, তাহলে আমার আসল রূপ তুই দেখতে পাবি। অসাধারণ, এই না হলে আমার গার্লফ্রেন্ড একদম আমার মতো, তাই তো তোমায় এত ভালোবাসি। তবে যাই বলো, হুমকিটা অস্থির ছিল জানো। ওই, তোকে এখানে আসতে কে বলেছে? আর রিহি তোকে যেতে বলেছে, শুনছিস না? আর একটা কথা বললে এমন অবস্থা করবো যে উঠে দাঁড়াতে পারবি না। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা, না হলে খুব খারাপ হবে। রিহিকে ভালোবাসি, তাই ওর সব কিছু সহ্য করি, কিছুই মনে করি না। সব রিহির ভালোবাসা হিসেবে নেই, কিন্তু তোরা সেই সুযোগ পাবি না। ওই, কি করবি রে তুই? আমাদের এখানে এসে আবার আমাকে হিরোগিরি দেখানো হচ্ছে? তোদের স্থান না এখানে না, এখনই এখান থেকে চলে যা, তা না হলে। মাথাটাই গরম হয়ে গেল। ওর সাথে কলার ধরে বললাম, ওই কি করবি রে তুই? আর সব জায়গায় হিরোগিরি দেখাবো, পারলে তুই কিছু করিস। সাকিব আর ওর বন্ধুরা কিছু বলতে যাবে,
তার আগেই রিহি আমাকে থাপ্পড় মারলো। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, আর এক মুহূর্ত এখানে থাকলে এমন মার মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। তোকে আমি সহ্য করতে পারি না, তারপর আমার বিরক্ত কেন করিস? আর তোর বাবা মায়ের কাছে বিচার দিলেও তোর কোনো লাভ নেই। এরপরে যদি তুই আমাকে বিরক্ত করিস তাহলে দেখতে পাবি আমি কতটা খারাপ। যা এখান থেকে। মাথাটাই গরম হয়ে গেল আর দাঁড়ালাম না ওখানে। ওখান থেকে বেলস পার্কে চলে আসলাম। বন্ধুরা সবাই আছে ওখানে। আমি যাওয়ার পরই ওরা বলল, কিরে কয়টা থাপ্পড় খাইছি? চুপ শালা, থাপ্পড় কেন খাবো? ওর কাছে গেলেই তো থাপ্পড় খাস, তাই তো আমরাও বুঝে যাই। আরে তোরে দেখেই তো বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। ওদেরকে পার্টির ঘটনা সব বললাম। দোস্ত, ও তোকে এত অপমান করে, তারপর ওর কাছে যাস কেন? দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই যে ওকেই তো ভালোবাসতে হবে? আর যে তোকে সহ্যই করতে পারে না, তাকে ভালোবেসে কি লাভ? শুধুই কষ্ট পাবি। তোরা বুঝবি না রে, এটাই ভালোবাসা। কখন কে কাউকে কতটা ভালোবেসে ফেলে তা সে নিজেও জানে না। আমি জানি না ও আমাকে কখনো ভালোবাসবে কিনা, কিন্তু আমি ওকে ভালোবেসে যাব। তাতে ও আমাকে যতই অপমান করুক না কেন, সব সময় ওর সাথে থাকবো। হ্যাঁ, তোকে বুঝিও কোনো লাভ হবে? থাক তুই ওর সাথে, তুই ওকে ভালোবাসবি আর ও তোকে অবহেলা করবে। আমার ভালোবাসাটাই অবহেলার। একটা কথা ওরে নিয়ে বলবি না, অসম্ভবের পেছনে দৌড়ে কোনো লাভ হবে না। কোনো কিছু অসম্ভব নয়। ভাই তুই চুপ করবি? মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। এই টপিক বাদ দে তো। আচ্ছা দিলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপর যে যার বাসায় গেলাম। আমি রিহিদের বাসায় গেলাম আগে। রিহিদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি। রিহিদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, শুধু আমার আর রিহি ছাড়া। রিহির বাবা মা ও আমাকে অনেক ভালোবাসে। তারাও জানে আমি রিহিকে ভালোবাসি, রাজিও তারা। কিন্তু রিহি রাজি না থাকলে কিছু হবে না। আমার বাবা মা তো আমার থেকে রিহিকে মনে হয় বেশি ভালোবাসে। তারা আমাকে অনেকবার বলেছে রিহিকে বিরক্ত না করতে, কিন্তু আমি শুনি নাই। রিহিদের বাসায় গিয়ে আশিকে বললাম, কেমন আছো আন্টি? এই তো ভালো, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা, তোমার মেয়ে তো আমাকে সহ্যই করতে পারে না। দেখ বাবা, ও তোর সাথে এমন করে, তারপর তুই কেন ওর কাছে যাস? ও যা খুশি করুক, আমি কিছুই মনে করব না। এখন এসব বাদ দাও, ক্ষুধা লেগেছে অনেক, খেতে দাও। ফ্রেশ হয়ে আই, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেয়ে দিয়ে আমার বাসায় আসলাম। বাসায় গিয়েই তো অবাক হয়ে গেলাম, রিহি আমাদের বাসায়। সবাই একসাথে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষে বাবা বলল, তা মহারাজ, কোথা থেকে আসলেন? এই তো রাজ্য পরিচালনা করে আসলাম। চুপ বেয়াদব, সবসময় শুধু ফাজলামো করিস। তুই রিহিকে বিরক্ত কেন করিস? একটা দিনে তুই কি ওর শান্তিতে থাকতে দিবি না? আর আজকে তুই সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার কেন করছিস? ভাই রে ভাই, কেউ আমারে বিষ দেন। আইয়া হাসপাতালে বেডে শুয়ে থাকি। ওই মাইয়া আরো সবার সামনে আমাকে কত চলে থাপ্পড় মারলো, কত অপমান করলো। আর এখন বলে কি না আমি সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করেছি। বাবাকে বললেও তো বিশ্বাস করবে না, কারণ বাবা তো আমার থেকে রিহিকে বেশি বিশ্বাস করে। কি হলো, চুপ করে আসিস কেন? এরপরও যদি রিহিকে বিরক্ত করিস তাহলে তুই আর কোনো টাকা পাবি না। রিহি আমার দিকে তাকিয়ে একটা ফাজিল মার্কা হাসি দিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, ভালো তো বাসেই না, আরো মিথ্যা বলে আমাকে ফাঁসানো। বাবা, টাকা না দিলে কিছুই হবে না। আঙ্কেল আন্টি আছে, মা আছে, ছোট বোন আছে, তাদের কাছ থেকে নিব। হা হা হা। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ছোট বোন আসলো। ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাইয়া, তুমি রিহি আপুর সাথে খারাপ ব্যবহার করলে কেন? ধ্যাত, আমি ওর সাথে কি খারাপ ব্যবহার করব? সেটা তো ওই আমার সাথে করে প্রতিদিন। কত জোরে চটটাই না মারলো, আর এখন এসে মিথ্যা কথা বলল। তুই ভাব, ও যা রাগি মেয়ে। আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি সুস্থভাবে বাসায় আসতে পারবো? ও তো আমাকে মেরেই হাসপাতালে পাঠিয়ে দিবে। ইয়াকে পার্টির ঘটনা বললাম। হা। ওই, তুই আমার বোন হয়ে হাসছিস কেন? এমনি। আচ্ছা শুনো, রিহি আপু তো তোমাকে পছন্দ করে না, তাহলে কেন তার পিছনে পড়ে আছো? আমার কত বান্ধবী তোমায় পছন্দ করে, তাদের ভিতরে কাউকে বেছে নাও। ও তুই চাবি এখান থেকে। আর তোর ওই ফাজিল বান্ধবীর কথা বাদ দে তো। আরে যাচ্ছি তো, রাগ কেন করছো? কি আর বলবো, কি আর বান্ধবীরা এক একটা বদমাইশ, এখনো পিচ্ছি। এই বয়সে প্রেম ভালোবাসা বুঝে গেছে। আমি তো ভুলেও ওদের সামনে পড়ি না। একবার ওর এক বান্ধবী আমায় প্রপোজ করছিল, আর তার প্রপোজ করার স্টাইল দেখে আমি 2 মাস পাগল ছিলাম। আমার ছাটের কলার ধরে বলে, আপনাকে আমি ভালোবাসি, আমি চাই আপনিও আমায় ভালোবাসেন, তা না হলে খবর আছে আপনার। আমি কোনো রকমে পালিয়ে এসেছিলাম। তারপর আর ওর বান্ধবীদের সামনে পড়ি না। ওই ফাজিল ছেলেটা এবার বুঝতে পারবে রিহির পিছনে লাগার ফল। বাসায় আসার পর মা রাগী ভাবে আমাকে বলল, তুই রবিনের সাথে খারাপ ব্যবহার করিস কেন? ছেলেটা কত ভালো, আর তুই ওকে সহ্যই করতে পারিস না।
কি যে ভালো তা আমার জানা আছে। ও সব সময় আমায় বিরক্ত করে, তাই তো করি। ওকে অনেকবার বলেছি কিন্তু শুনে না। ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আমি ভালোবাসি না, ওকে দেখলে তো আমার রাগ হয়। বিছানায় শুয়ে আছি আর ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলছি। কিছুক্ষণ আড্ডা দিয়ে কেটে দিলাম। রিহিকে মেসেজ দিতে গেলাম, কিন্তু ব্লক করে রেখেছে। ওই দিন বলার পর ব্লক খুললো। আজকে ঘটনার পর মনে হয় আবার ব্লক দিছে। ওর নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বারও ব্লক। আন্টিকে কল দিয়ে বললাম রিহির সাথে কথা আছে, ওরে ফোনটা দিতে। আমি ইফাস থেকে শুনতে পেলাম যে রিহিকে এটা বলার পর ও অনেক রাগ করলো। আন্টি বলল কথা বল, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। ওই বল, কি বলবি? তুমি আমায় ব্লক দিয়ে রাখছো কেন? তুই এটা বলতে আমি কল করেছিস? তোকে যদি এখন হাতের সামনে পেতাম না, তাহলে যে কি করতাম আমি নিজেও জানি না। ব্লক খুলো প্লিজ, আর বিরক্ত করবো না। তোকে আমি একদমই বিশ্বাস করি না। সত্যি বলছি, আর না খুললে কিন্তু সারা রাত তোমায় বিরক্ত করবো। বিরক্তিকর একটা। এটা বলে রিহি কল কেটে দিল। কিছুক্ষণ পর ব্লক খুলে দিল রিহি। এখন আমার প্রথম কাজ হলো ওর আইডিতে ঢোকা আর ওর পিকে কারা লাভ দিয়ে দিচ্ছে খুঁজে বের করা। তাদের আইডিতে রিপোর্ট মারবো। এসব করতে করতে অনেক রাত হয়ে গেল। ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিহির বাসায় গেলাম। গিয়ে দেখলাম রিহি নাস্তা করতেছে। আমিও গিয়ে বসলাম নাস্তা করতে। আমায় দেখে রিহি বিরক্তিকর ভাব নিয়ে বলল, ওই তুই এখানে এসেছিস কেন? কেন এসেছে মানে কি? ঠিকভাবে কথা বলার সাথে। নাস্তা দাও তো আন্টি। রিহি বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। নাস্তাকে বাসা থেকে বের হলাম। রিহি ওর গাড়িতে যাচ্ছে আর আমি ওকে বাইক নিয়ে অনুসরণ করছি। কলেজে এসে পড়লাম। রিহি ওর বন্ধুদের সাথে চলে গেল আর আমি আমার বন্ধুদের কাছে। আমি যাওয়ার পর ওরা অবাক হয়ে তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি তুই কি মানুষ না অন্য কিছু। কেন, কি হয়েছে? গতকালকে তোরে ও এমন অপমান করলো, আর আজকে আবার তুই ওর পিছু পিছু এসেছিস। অপমান করেছিল কি? কই, আমার তো মনে নেই। ওরে বললেও কোনো লাভ হবে না, তার চেয়ে বরং এই টপিক বাদ দে। ঠিক বলছিস। তোরে যে কি করতে ইচ্ছে করতেছে শালা। কিরে, ওই ফাজের ছেলেটা তোর পিছু পিছু কেন কলেজে আসলো? আর বলিস না, ওকে এত অপমান করি তাও আমার পিছু ছাড়ে না। কি যে করব কিছুই ভাবতে পারছি না। অন্য কারোর সাথে প্রেম কর। ধ্যাত, কি যে বলিস না, এসব প্রেম আমার জন্য না। একা আছি সেটাই ভালো আছি। দুপুরে ক্যান্টিনে খেতে গেলাম সবাই। সেখানে রিহি আর ওর বন্ধুরাও আছে। আমাদের দেখে রিহির বন্ধুরা বলতে লাগলো, ছোট লোকের দল চলে এসেছে। যেখানে যাই সেখানে ওরা চলে আসে। কলেজে আরো একটা ক্যান্টিন করা দরকার। দোস্ত কিছু মাইন্ডার আছে, আমাদের তো অনেক মারতে ইচ্ছা করছে, তুই কি বলিস? আরে মারতে ইচ্ছে হলে মারবি, তা আবার ওকে জিজ্ঞেস করছিস কেন? তুই জানিস না ইচ্ছা আপনার রাখ নেই। ছোট লোকের কথা শুনে হাসি পাচ্ছে দোষ। দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে গেল। রিহি আমার কাছে এসে বলল, তোর সবসময় আমার পিছিয়ে না আসলে হয় না। আর দেখলি তোর বন্ধুগুলা কত খারাপ, যেখানে যায় সেখানে ঝামেলা বাঁধায়। প্রথমত আমি এখানে তোমার পিছু করতে আসিনি। আমি জানতাম না তোমরা এখানে আছো। আর এখানে ঝামেলা বাঁধার কারণ আমার বন্ধুরা না, তোর বন্ধুরাই আগে শুরু করছে। তাই খারাপ তোর বন্ধুরা, আমার বন্ধুরা না। চুপ, আমার বন্ধুদের খারাপ বলবি না। তোর ফালতু বন্ধুগুলোর জন্য ঝামেলা হয়েছে। এর ভিতরেই স্যার চলে আসলেন। স্যার এসে বলল, তোমাদের আর কতবার বলবো মারামারি না করতে? তোমাদের দেখা দেখি অন্যরাও খারাপ হয়ে যাচ্ছে, আর তোমাদের নিজেদের এই দ্বন্দ্ব কি কোনোদিনও শেষ হবে না? একই ইয়ারে তোমরা একসাথে সবাই বন্ধুর মতো থাকলেই তো পারো, তা না করে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো। তোমাদের সমস্যাটা কি একটু খুলে বলবে? তোমাদের শেষবারের মতো বলছি, এরপরে যদি কোনো ঝামেলা করো তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন যাও সবাই। আজকে সামনে আসলে ওদের খবর ছিল, কত বড় সাহস ওদের আমাদের অপমান করে। এখন এসব বাদ দে তো। এই সব কিছু রিহির জন্যই হয়েছে। আমি কি করলাম? ওদের সাথে তো কথা বলতে চাই না আমরা। ওরা ওদের মতন আর আমরা আমাদের মতন। কিন্তু ওই রবি তো সবসময় ওর পিছনে। তুই ওকে কিছু বলিস না কেন? আমি তোকে কত অপমান করি, তোদের সামনেই তো কত কিছু বলি, কিন্তু ও না শুনলে আমি কি করব? এসব বাদ দে তো, ভালো লাগছে না, চল লেকের বাড়ি যাই। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়েই তো অবাক হয়ে গেলাম, রিহি এখানে কি করে? রিহি আর হিয়া আড্ডা দিচ্ছে দুজনে। আমি হিয়াকে বললাম, কি রে, কি করিস? দেখতেই তো পাচ্ছ যে কি করি, আবার জিজ্ঞেস করছো কেন? ওই, আমি তোর বড় ভাই, একটু সম্মান দিয়ে কথা বল। সরি বড় ভাই, আমার মনে ছিল না। এবার হয়েছে? চুপ বিয়াদব, তুই না ওই দিন ঘুরতে যাওয়ার কথা বলেছিলি, এখন চল। যখন বলেছি তখন তো নিয়ে যাওনি, এখন ইচ্ছা করতেছে না। সমস্যা কি? তোরা দুজনেই চল। আমি যাব না, হিয়া গেলে যাক। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে আমি জীবনে দেখি নাই। ঘুরতেই তো যেতে বলছি, প্রেম তো করতে বলছি না। অবশ্য
প্রেমও হয়তো একদিন হয়ে যাবে। এবার বুঝছি কেন আমায় ঘুরতে যাওয়ার কথা বললে। তোর সাথে ঘুরতেই তো যাব না, প্রেম তো অসম্ভবই। আজকে তোর জন্য আমাকে কথা শুনতে হয়েছে। কে কি বলছে? কেউ না। আচ্ছা বাদ দাও, এখন ঘুরতে গেলে সমস্যা কি? আচ্ছা ফুচকা খাওয়া মনে। বেশি কথা বললে কিন্তু আমি চলে যাব। ভাইয়া তুমি যাও তো, আমি আর আপু আড্ডা দিচ্ছি, আমাদের বিরক্ত করো না। হায়রে কপাল, দে তোরা আড্ডা। যাচ্ছি আমি। বাসার বাইরে বের হয়ে একটা সিগারেট ধরালাম আর ভাবছি এই মেয়ে যে কবে আমার সাথে ভালোভাবে কথা বলবে তা আল্লাহই জানে। রাতে বাসায় আসলাম, বাসায় তো কেউ নেই। রিহিদের বাসায় গেলাম, যা ভেবেছিলাম ওইটাই হলো। সবাই রিহিদের বাসায়। আম্মুকে জিজ্ঞেস করলাম সবাই এখানে কেন? রাতে তোর আন্টিদের বাসায় দাওয়াত ছিল, তাই এসেছি। তোমরা কেউ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না, তাহলে আরো আগে চলে আসতাম আমি। আন্টিও তো আমায় একবারও বললো না। তোকে আবার বলার কি আছে, তুই তো দাওয়াত না দিলেও আসিস। এটা কোনো কথা? রাতে রিহিদের বাসায় খেলাম, তারপর আমাদের বাসায় চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে এসে রিহিকে খুঁজতে লাগলাম। রিহিকে সব সময় ফলো করি, কোথায় যায়, কি করে, খোঁজ খবর রাখি। রিহি ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে। কিরে, আজকে রবিকে দেখছি না যে? ওই ফাজিল ছেলেটার কথা বাদ দে তো, আজকেও পিছু করছে না, তাই তো মনটা ভালো আছে। ওর জন্য বাসায় কলেজে কোথাও শান্তি পাই না, বিরক্তিকর একটা। ফ্রেন্ডরা সবাই মিলে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, হঠাৎ কেউ এসে বলল। রিহিকে দূর থেকে ফলো করতে লাগলাম। হঠাৎ যা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কোথা থেকে যেন একটা ছেলে এসে আমি প্রপোজ করলো, আগে কখনো দেখিনি। রবি বিরক্ত করছে না বলে মনটা ভালো ছিল, এখন আবার অনেক রাগ হচ্ছে। আই, আপনি কে বলুন তো, আগে তো কখনো দেখিনি। আমি আজকে নতুন ভর্তি হয়েছি, তোমাকে প্রথম দেখতেই ভালোবেসে ফেলেছি, তাই প্রপোজ করলাম। দেখুন, কিছু বলার আগে এখান থেকে চলে যান। আমার মাথা গরম হয়ে গেলে যে আমি কি করি আমি কিন্তু নিজেও জানি না। যা খুশি করতে পারো, তোমার জন্য সবকিছু সহ্য করব। মাথাটাই গরম হয়ে গেল। ওর সাহস কি করে হয় রিহিকে প্রপোজ করার? রিহির কাছে গিয়ে বললাম, এই ছেলে, তোমার সমস্যা কি? ওকে বিরক্ত করছো কেন? কোনো সমস্যা নাই তো, তুমি এখানে এসে সমস্যা করেছো। দিলাম এক থাপ্পড়। ওই, তোরে না বলছি ওরে বিরক্ত না করতে? এখনই এখান থেকে যা, তা না হলে এমন মায়ের মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। ছেলেটা কিছু না বলে চুপচাপ চলে গেল। একটা ধন্যবাদও তো দিতে পারো। ওই, কিসের ধন্যবাদ? তোকে কি আমি বলেছি ওই ছেলেকে মারতে? তাহলে শুধু শুধু মারলি কেন? তোমাকে কেউ প্রপোজ করলে তার এই অবস্থাই করব। আমাকে প্রপোজ করলে তোর সমস্যা কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বাসি না। আমি জানি তুমিও আমাকে একদিন ভালোবাসবে। বেঁচে থাকতে না। এটা বলে রিহি চলে গেল। কিরে, কি হয়েছে? আরে রিহিকে জানি কোন ছেলে প্রপোজ করছে, দেখে তো মাথাটাই গরম হয়ে গেছিল। ছেলেটাকে থাপ্পড় মেরেছি আর রিহি রাগ করে চলে গেল। কি? ধ্যাত, মনটা ভালোই ছিল। ওই ছেলেটা আর রবির জন্য মাথাটা পুরো খারাপ হয়ে গেল। চিনি না জানি না হঠাৎ করে প্রপোজ করা, আর ওই ফালতু লোকটা, ছেলেটাকে দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যায়। কি করে হয়েছে? আরে একটা ছেলে এসে প্রপোজ করছিল। তা তুই কি করলি? আমি কি বলবো, তার আগে তো রবি এসে থাপ্পড় মারলো। ও সবসময় আমাকে ফলো করে, যেখানে যাই সেখানেও চলে আসে। ভালো লাগে না আমার আর। কলেজ থেকে চলে আসলাম, ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। বিকেলে একটা লোক এসে একটা চিঠি দিল। ও, ওকে তো রবির অত্যাচারের জন্য চিঠির রহস্য। আমি পাগল হয়ে যাব। মাঝে মাঝে এমন চিঠি আসে, ভিতরে অনেক সুন্দর করে একটা কবিতা লেখা থাকে, আর শেষে লেখা থাকে ভালোবাসি তোমায়। কিন্তু কে চিঠি পাঠায় তা আজ পর্যন্ত জানতে পারলাম না। কবিতাগুলো অনেক সুন্দর, আমি তো না দেখেই প্রেমে পড়ে গেছি, কিন্তু তার খোঁজ আজ পর্যন্ত পেলাম না। তবে আমি জানি সে যেই হোক একদিন ঠিকই আমি তাকে খুঁজে পাবো, এই বিশ্বাস আমার আছে। বিকালে বন্ধুরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে গেলাম। একটু পর দেখলাম রিহি আর ওর বন্ধুরাও আসছে। রিহি আমাকে দেখেই বলল, এইখানে আমার পিছু পিছু চলে এসেছিস? না, আমি তো বন্ধুদের সাথে আসলাম, পরে তোমার সাথে দেখা হলো। যাক ভালোই হলো, এখন তোমার পিছু পিছু যাব। উফ, অসহ্য একটা। রিহি চলে গেল, আমিও ওর পিছু পিছু যেতে লাগলাম। 10 দিন পর রাতে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু কাউকে পেলাম না। বুঝলাম না গেল কোথায় সব। রিহিদের বাসায় গেলাম, কিন্তু ওদের বাসায় এত লোকজন কিসের? রিহির আবার বিয়ে ঠিক হয়ে গেল না তো? দেখ কিসব বাজে চিন্তা ভাবনা করছি। চারপাশে তাকাচ্ছি আর হাঁটছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। মেয়েটা আমায় বলল, চোখে দেখেন না নাকি? 2 চোখেই তো দেখি।
তাহলে ধাক্কা মারলেন কেন? আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি না হয় অন্যদিকে তাকিয়েছিলাম, কিন্তু আপনি তো দেখেছেন। তাহলে ধাক্কা খেলেন কেন? ছেলে দেখলেই কি ধাক্কা খেতে মন চায়? এই আপনাদের মতো মেয়েদের জন্যই আজ ছেলেরা নিরাপদ নয়। চুপ বেয়াদব! ধাক্কা মেরে এখন আবার ফাইজলামি করা হচ্ছে? আপনার মতো বেয়াদব আমি আজ পর্যন্ত দেখি নাই। এমন সময় রিহিও চলে এসেছে। আমি কিছু বলার আগেই রিহি মেয়েটাকে বলল, কি হয়েছে রে? আরে এই ছেলেটা ইচ্ছা করে ধাক্কা দিয়ে এখন আবার উল্টাপাল্টা বলছে। আরে আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি। আর ধাক্কা তো আর আমি একা দেইনি, আপনিও দিয়েছেন, তাই না? রিহি আমাকে বলল, তুই কি একটু ভালো হবি না? সবসময় তো আমাকে বিরক্ত করিস, এখন আবার আমার কাজিনের পিছনে পড়েছিস। ওই, তোকে এখানে আসতে কে বলেছে? আরে এদের বলে আর কোনো লাভ নেই, এরা তো বলা ছাড়াই সব জায়গায় চলে আসে, যত সব ফালতু ছেলে। এটা বলে ওরা চলে গেল। খারাপ লাগলো ওদের কথা শুনে। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেইনি। তারপরও আমায় কতগুলো কথা বলে গেল। মেয়েরা এমনই, সবকিছু একটু দেরিতে বুঝতে পারে। হঠাৎ আন্টি আসলো। কোথায় থাকিস সারাদিন? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় আর থাকবো, আমার তো কপালটাই খারাপ। আচ্ছা, এত মেহমান কেন আন্টি? আর 4 দিন পর রোহিত জন্মদিন, তাই তোর আঙ্কেল সব আত্মীয়দের আগেই আসতে বলেছে। ভালো তো। আর শোন, রাতে খেয়ে যাস। আচ্ছা, রিহির জন্মদিন আর আমার তো মনেই ছিল না। যাই হোক, রিহিকে একটা সারপ্রাইজ দিব। এমন কিছু দিব যা ও কল্পনাও করতে পারবে না। বাসায় এত লোকজন যে কোথাও বসবো তার জায়গাও নেই। ছাদে চলে গেলাম, একটা সিগারেট ধরালাম। সিগারেট খাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। হঠাৎ ছাদে রিহি আর ওর কাজিনরা আসলো। আমাকে সিগারেট খেতে দেখে রিহি বলল, ওই, তুই সিগারেট খাচ্ছিস, তাও আবার আমাদের বাসার ছাদে বসে। ওই, তুই কি একটু ভালো হবি না? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার চোখে তা পড়ে না। তুমি তো আমার খারাপটাই শুধু দেখো, ভালো কিছু তো আজ পর্যন্ত দেখলে না। ওই, তোর মধ্যে ভালো কোনো গুণ থাকলে তো দেখবো। সারাদিন তো শুধু ভণ্ডামি করিস আর মেয়েদের বিরক্ত করিস। গুন্ডামি করি তা ঠিক আছে, কিন্তু মেয়েদের বিরক্ত করি এটা ঠিক নয়। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি ছাড়া অন্য মেয়েকে বিরক্ত কেন করব? সব মেয়েকে তো বোনের চোখে দেখি। চুপ কর, তোরে দেখলেই তো আমার সহ্য হয় না, ভালোবাসা তো দূরের কথা। আপু, এ কি সেই ফাজিল ছেলেটা যে তোমাকে সবসময় বিরক্ত করে? ওই, তোমার জায়গায় আমি থাকলে যে কতগুলো থাপ্পড় মারতাম তার হিসাব নেই। আমিও কম মেরেছি নাকি? সবার সামনে কত থাপ্পড় মেরেছি, কত অপমান করেছি, কিন্তু তারপরেও আমার পিছু ছাড়ছে না। পুরাই বেহায়া একটা ছেলে। বাদ দাও এসব আপু, যেদিন তুমি রিলেশন করবে কারোর সাথে সেদিন এমনিতেই ও পিছু ছেড়ে দেবে। তখনও ছাড়বো না। ও অন্য কোনো রিলেশন করলেও তারপর ওকে ভালোবাসার কথা বলবো, ওর পিছু নিব, ও ফিরে আসবে, তার জন্য অপেক্ষা করব। উফ, বদমাস একটা! এখান থেকে যা তো, আর যেন কোনো সময় তোকে আমাদের বাসায় বসে সিগারেট খেতে না দেখি। ছাদ থেকে নিচে চলে আসলাম। বাসার বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর ধোয়া উড়াচ্ছি। রিহি যেমন বদমেজাজি, ওর কাজিনরাও তেমন বদমেজাজি। ওর কাজিনের সামনে ওইভাবে না বললেও পারতো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। রিহি এখনো আসেনি। কি রে, এভাবে চুপ করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। এভাবে চুপ করে বসে না থেকে রিহিকে গিয়ে বলে দিয়ে তো পারিস। ও কি ভাববে সেই ভয় তো ওকে ভালোবাসার কথা বলতে পারিনি। আর ওই রবি তো সবসময় ওর পিছু পড়ে থাকে। ওর একটা ব্যবস্থা করতে হবে। আগে তুই রিহিকে তোর ভালোবাসার কথা বল। বলবো, সময় হলেই বলবে। আমারও মনে হয় রিহি তোকে ভালোবাসে। তোর এটা কেন মনে হলো যে রিহি আমাকে ভালোবাসে? আমার তো আজ পর্যন্ত মনে হলো না। ইদানিং ও তোর প্রতি একটু বেশি আকৃষ্ট হচ্ছে। ওই দিন আমায় জিজ্ঞেস করলো তোর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, আর কবিতা লিখতে পারিস কিনা তুই, এইগুলো জিজ্ঞেস করলো। এসবই কি আর বোঝা যায় ও আমাকে ভালোবাসে? না, আমার মনে হলো তাই বললাম। ইদানিং ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। সামনে তোর এই জন্মদিন, তা প্ল্যান কি বল? দেখি কি করা যায়। তার সবাই মিলে কি আলোচনা করা হচ্ছে শুনি? তোর জন্মদিন নিয়ে কথা হচ্ছিল। তাই? ভালো তো। দোস্ত, আমার একটা সাহায্য করিস। কি? তোর জন্মদিনে তো কত মেয়ে আসবে, আমার সাথে কারো প্রেম করিয়ে দিস। আর সিঙ্গেল থাকতে ভালো লাগে না। সারাদিন কি শুধু এই চিন্তায় মাথায় ঘুরে? সিঙ্গেল থাকলে বুঝতে আমার কষ্ট হতো। ওই, তোরে কে বললো যে আমি রিলেশন করি? কেউ না, কিন্তু করতে তো পারে না। না, পারি না। তবে একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। তবে আমার মনে হয় সে কে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু হাদারামটা তো নিজে থেকে কিচ্ছু বোঝে না। তা কি সে? জানি না। বলবে ঠিকই একদিন হঠাৎ করেই তোর সামনে গিয়ে ভালোবাসার কথা। সেই দিনটাই অপেক্ষায় আছি। দোস্ত,
সামনে রিহির জন্মদিন, কি সারপ্রাইজ দেওয়া যায় বলতো? আর সারপ্রাইজ সেটা তো ওই তোকে সবসময় দেয়। এইবারও দেখবি তুই ওকে সারপ্রাইজ দেওয়ার আগে ওই তোকে সারপ্রাইজ দিয়ে দিবে। ধুর শালা, শুধু বাজে চিন্তা করিস। আচ্ছা তুই বল, ওকে আজ পর্যন্ত তোর সাথে একবারও ভালোভাবে কথা বলেছে? হয়তো না। তাহলে তারপরও তুই ওকে এত ভালোবাসিস কেন বলতো? দেখবি ওর জন্য একদিন তোর জীবনটা শেষ হয়ে যাবে। তাতে আমি কিছুই মনে করব না। সেই স্কুল লাইফ থেকে ওকে ভালোবাসি, ভুলটা আমারই ছিল। আমি হয়তো অনেক ফাইজলামি করি, আর সেটা হয়তো ওর পছন্দ ছিল না। তাই হয়তো ছোট থেকেই আমার প্রতি ওর একটা ভুল ধারণা সৃষ্টি হয়। আর তাই তো ও আমাকে সহ্য করতে পারে না। ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু আমি সবসময় ওকে ভালোবাসবো, কখনো ওকে কষ্ট পেতে দিব না। ওর জন্য সব কিছু করব। তোকে বুঝিয়েও কোনো লাভ হবে না। তুই ওকে সারপ্রাইজ দিবি আর ও তোর সাথে ভালো ব্যবহার পর্যন্ত করবে না। কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, তারপর একটু ঘুমালাম। বিকেলে সব কাজিনরা মিলে শপিং এ যাব। এমন সময় মা বলল, কোথায় যাচ্ছিস তোরা? একটু শপিং এ যাব। ড্রাইভার কোথায় যেন গেছে, তোরা গাড়িতে যাবি কিভাবে? সমস্যা নেই, পারবো আমরা। আমি রবিকে বলে দিচ্ছি, ও তোদের সাথে যা। কখন কি বিপদ হয় বলা তো যায় না। আবার ও কেন? ওর যাওয়ার কোনো দরকার নেই। চুপ কর, তোরা মেয়েরা যাবি সবাই। কেন কোনো বিপদ হলে হয় রবিকে নিবি, না হয় ড্রাইভার যখন আসবে তখন যাবি। দেখ, ভালো লাগে না। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আমার নিচে আছে, ওই ফাজিল ছেলেটাকে সহ্য করতে পারি না, আর ও আমাদের সাথে যাবে। ড্রাইভারটাকে পেয়ে নেই, ওর জন্য সব হয়েছে। আসতে দাও রবিকে, আজকে ওর এমন অবস্থা করব যে আর কখনো মেয়েদের সাথে শপিং এ আসবে না। ঠিক বলেছিস। খুবই আছি, হঠাৎ মোবাইলে রিংটনের শব্দে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আন্টি কল দিছে। রিসিভ করার পর আন্টি বলল, রবি কোথায় তুমি? এই তো আন্টি, বাসায়। কেন, কি হয়েছে? রিহি ওরা শপিং এ যাচ্ছে, তুই একটু ওদের সাথে যা না বাবা। ড্রাইভারটাও নেই, ওরা মেয়েরা যাবে যদি কোনো বিপদ হয়, তাই তুই সাথে থাকলে ভালো হবে। সমস্যা নেই আন্টি, আমি যাব, এখনই আসছি। কল কেটে দিয়ে রেডি হচ্ছি। ভালোই লাগছে রিহির সাথে শপিংয়ে যাব। কিছুক্ষণ পর রিহির বাসায় চলে আসলাম। গিয়ে দেখলাম ওরা সবাই নিচেই দাঁড়িয়ে আছে। আন্টি বলল সাবধানে যেতে। তবে একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম, বুঝলাম না রিহি আর ওর কাজিনরা আমাকে দেখে হাসছে কেন? অন্য সময় হলে তো রিহি রাগ করে থাকতো, তাহলে এখন হাসছে কেন? রিহির কাজিনরা আমায় দেখে বলল, এত তাড়াতাড়ি এসে পড়েছেন, ভালোই। তাহলে এখন যাওয়া যাক। গাড়ি চালাচ্ছি, নিজেকে ড্রাইভার মনে হচ্ছে। সামনে আর কেউ বসেনি। আমি ভেবেছিলাম হয়তো কেউ বসবে। রিহি আর ওর কাজিনরা কেনাকাটা করছে, আর আমি ওদের পিছনে পিছনে হাঁটছি। একবার উপরে উঠে আবার নিচে, সব দোকান ঘুরে ঘুরে দেখছে। এখনো পর্যন্ত কিছু কিনতে পারি নাই। আমি বিরক্ত হচ্ছি। ওরা ইচ্ছে করেই এসব করছে। এখন বুঝতে পারছি ওরা কেন হাসছিল। কেনাকাটা করে সবকিছু আমার হাতে দিচ্ছে, আর আমি সেগুলো বহন করছি। নিজেকে জোকার মনে হচ্ছে। সবাই দেখে হাসছে। ওরে ভাই, এই ছিল ওদের মনে। কি ফাজিল মেয়ে বাবা। রিহির কাজিন বলল, কি মিস্টার রবি, কেমন লাগছে? যেমন লাগার কথা তেমনই লাগছে। তা আপনাদের শপিং করা শেষ কখন হবে? ইমা, এ তো শুরু হলো না এখন। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মনে হচ্ছে খাঁচায় বন্দি আছি। কখন যে ছাড়া পাবো আল্লাহই জানে। জীবনে আর কখনো কোনো মেয়ের সাথে শপিংয়ে আসবো না। আমি বুঝি না মেয়েদের এত ধৈর্য কেন। এরা 10টা দোকান দেখে একটা কিনে, আর পারলে পুরো দোকান বাসায় নিয়ে আসে। কোনো ছেলে যদি এদের সাথে আসে তাহলে পাগল হয়ে যাবে। আর রিহি তো ইচ্ছে করেই আরো দেরি করছে। আমার মাথা ঘোরাচ্ছে। ওরা এরকম করবে তা জানা ছিল না। এরা নতুন নতুন কালার আবিষ্কার করে, এমন এমন নাম বলে যা আমার বাবা দাদা কেউ শুনছে বলে মনে হয় না। এক দোকানে গিয়ে বলল ওরা, শাড়ি দেখান তো মামা। কি কালারের ভিতরে দেখাবো? পানির ভেতরে ইট ভেজানো যে কালার হয় ওই কালারটা দেখান। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দোকানদার হা করে তাকিয়ে আছে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আমি রিহিকে বললাম, এটা আবার কেমন কালার? তুই বুঝবি না। যাকে বলেছিস সেও বুঝে নাই। না বুঝলে আমরা অন্য দোকানে যাচ্ছি। আমি সব শাড়ি দেখাচ্ছি, আপনি দেখে বলেন কোনটা। থাক মামা, এত কষ্ট করার দরকার নেই। আমি ইট নিয়ে আসি, আপনি বালতি আর পানির ব্যবস্থা করেন। সেটা করলে তো আরো ভালো হয়। রিহি
আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। দোকানদারকে বলল, ওই আপনি দেখান তো। আমি নিচে যাই। আচ্ছা যা। আপু তোমরা দেখো, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি। না, এই অত্যাচার আজ সহ্য হচ্ছে না। বাল, এতক্ষণ লাগে কেনাকাটা করতে? বুঝি না। সিগারেট খাবো তাও পারছি না। কি একটা ঝামেলায় পড়লাম রে বাবা। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো ওদের কাছে যাওয়া উচিত। যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? আন্টি তো আমাকে এই জন্যই পাঠিয়েছে। ওদের কাছে যেতে লাগলাম। হঠাৎ দেখলাম রিহির কাজিনকে কোনো ছেলে ধাক্কা মারলো। সে কিছু বলতে যাবে, তখন ওই ছেলে উল্টাপাল্টা বলা শুরু করলো। আমি গিয়ে বললাম, কিরে ভাই, আপনার সমস্যা কি? ইচ্ছে করে ধাক্কা মারলেন কেন? ইচ্ছা হয়েছে মারছি, তুই বলার কি? এইটা কোনো কথা ভাই? ইচ্ছে হলেই আপনি সবকিছু করতে পারবেন না তো? ওই যা তো এখান থেকে। তোর কাজ কি? একটা কল দিব আর তোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। ভাই, আপনি তো আমায় রাগিয়ে দিচ্ছেন। রাগ হলে আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তার থেকে ভালো আপনি মেয়েটাকে সরি বলেন, তাহলে মিটমাট হয়ে যায়। বলবো না সরি। কি করবি তুই? দিলাম এক থাপ্পড়। তুই জানিস আমি কে? এখনই কল দিয়ে সবাইকে আসতে বলবো। আবার থাপ্পড় দিলাম। এখানেই থাকবি, কোথাও যাবি না। আবার থাপ্পড় দিলাম। আমি এখানে আছি, আপনি মাপ চান। তা না হলে যেতে পারবেন না ভাই। সরি আপু, মাফ করে দে। তারপর ছেলেটা চলে গেল। এর ভিতরে রিহিরাও চলে এসেছে। ওই ছেলেটা ইচ্ছে করে ধাক্কা মারলো। তারপর যখন জিজ্ঞাসা করলাম তখন উল্টোপাল্টা বলছিল। তখন রবি আসলো আর সাহায্য করলো। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। কে দিবে তোকে ধন্যবাদ? তোকে তো এই জন্যই আম্মু পাঠিয়েছে। এইটা কোনো কথা? কি মেরে বাবা, লাগবে না ধন্যবাদ। কেনাকাটা করো তোমরা, আমি সাথেই আছি। অনেকক্ষণ পর ওদের কেনাকাটা শেষ হলো। আমিও জেলখানা থেকে মুক্ত হলাম। নিচে গাড়ির কাছে আসলাম, তখন কেউ বলল, তখন তো বেশি হিরোগিরি দেখাচ্ছে, দেখবো এখন কি করিস। আজকে তোর এমন অবস্থা করব তা তুই চিন্তাও করতে পারবি না। ভাই, এই ছেলেটা আমাকে মেরেছে। এটা বলার পর অনেকগুলো ছেলে আমার সামনে আসলো। ছেলেগুলোকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কি রে, এখন ভয় পেয়ে গেলি নাকি? এখন দেখবো তোর হিরোগিরি। আমি কিছু বলবো তার আগেই ছেলেগুলো আমায় জড়িয়ে ধরলো। ভাবতে পারি নাই যে তোকে এখানে দেখবো, কতদিন পর না দেখলাম। সবাই তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে হয়তো এটা কি হলো। সরি হে, ও বলেছিল ওকে কি জন্য মেরেছে। ও একটা মেয়েকে বিরক্ত করছিল। সরি বলতে বলেছিলাম, কিন্তু না বলে উল্টাপাল্টা বলছিল, তাই মেরেছি। তারপর ওই ছেলেটাকে থাপ্পড় মারলো আর বলল, মেয়েদের বিরক্ত করিস, আবার আমাদের কাছে এসে মিথ্যা বলিস, আর কখনো যদি কোনো মেয়েকে বিরক্ত করিস তাহলে তোর খবর আছে। সরি রে, তোকে বিরক্ত করার জন্য। ভালো থাকিস, যাই আমরা। ওরা চলে গেল। আমরাও গাড়িতে উঠে বসলাম। ওরা সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হয়তো সবাই এখনো ঘোরের মধ্যে আছে, ভাবছে হয়তো আমি ওদের চিনি কিভাবে। কি হলো, সবাই চুপচাপ কেন? আসার সময় তো অনেক কথা বলছিলে, নাকি শপিং করতে ক্লান্ত হয়ে গেছো? কি আর বলবো, তোমাকে দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এই তুমি কে বলো তো? সম্পর্কে তো তোমাদের দুলাভাই হয়, শুধু তোমাদের কাজিন মেনে নিলেই তো হয়। আবার উল্টোপাল্টা বলিস, মাথা গরম করিস না তো। তোকে না আমি আজ পর্যন্ত ভালোবেসেছি আর না কখনো বাসবো। তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা, তোমায় ভালোবাসতে হবে না, আমি তো আর তোমাকে জোর করছি না। তুমি যেদিন মন থেকে ভালোবাসবা সেদিন আমাকে বলবা, আর ভালো না বাসলেও আমি কিছু মনে করব না। আমার কাছে তুমি যা করবা সেটাই ঠিক, সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু তুমি কোনোদিন ভালো না বাসলেও আমি তোমাকে সব সময় ভালোবেসে যাব, বিরক্ত করব, তবে কখনো তোমায় বলবো না যে আমায় ভালোবাসতেই হবে। তুমি যখন মন থেকে ভালোবাসবা তখনই বলবা। তুমি যাই করো না কেন, সব সময় আমি তোমার পাশে থাকবো, এটা আমার ওয়াদা। কিছুক্ষণ পরেই বাসায় চলে আসলাম। আন্টি বলল, কোনো সমস্যা হয়নি তো? আরে না, কিসের সমস্যা হবে? আর সমস্যা সমাধানের জন্য তো আমি সাথে ছিলামই, তাই না? জানি তো, তুই থাকতে কোনো সমস্যা হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি সবাইকে খেতে দিচ্ছি। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়ার পর আমাদের বাসায় চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল। বাসায় এসে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। 3 দিন পর আজকে রিহির জন্মদিন। পুরো বাড়ি সাজানো হচ্ছে, সবকিছু দায়িত্ব পড়েছে আমার উপর। রিহি ওর কাজিনদের নিয়ে ব্যস্ত। ছাদে কাজ করতেছি, হঠাৎ রিহির কাজিন আসলো, যাকে গতকাল ওই ছেলেটা বিরক্ত করছিল। কি করছেন? ফুটবল খেলছি। আপনি? আপনি এরকম কেন? কিরকম? আমি আপুর সাথে তো কত ভালোভাবে কথা বলেন, আর আমার সাথে এমন করেন কেন? আমি এরকমই। আপনার আপুকে অনেক ভালোবাসি, তাই শুধু তার সাথেই ঠিকভাবে কথা বলি, আর বাকিদের সাথে এরকম। আর দেখতেই তো পাচ্ছেন,
যে কাজ করছি, তারপর জিজ্ঞেস কেন করেন যে কি করছি? উফ, আচ্ছা আপনার নামটা যেন কি? রবি আল ইসলাম। আপনার? আবিদা সুলতানা দিশা। দিশা পাটানি। ব্যাস, আপনি সত্যি একটা ফাজিল। দিশা চৌধুরী। ভালো। তা হঠাৎ আমার সাথে কথা বলতে আসলেন কেন? কেন? আপনি কি সেলিব্রিটি যে আপনার সাথে কথা বলা যাবে না? সেলিব্রিটি না হলেও পরিচিত তো কেউ না আপনার। আর আগে তো কখনো কথা বলেননি, তাই বললাম। আচ্ছা ঝগড়া বাদ দিন তো। আচ্ছা দিলাম, বলেন এখন। ধন্যবাদ আপনাকে। কেন? শপিং এর ঘটনার জন্য। ওরে আল্লাহ, কেউ আমারে বিষ দেও খাইয়া হাসপাতালে চইলা যাই, 3 দিন পর ধন্যবাদ? কপাল আমার। ওই থামুন তো আপনি। তখন মন চাইনি তাই দেয়নি, এখন মন চাইলো তাই দিলাম। হ, আপনার মন হইল ব্র্যান্ডেড, অনেক দামি। আচ্ছা যাই এখন। আচ্ছা, রাতে জন্মদিনের অনুষ্ঠান শুরু হলো। রিহির ফ্রেন্ডরাও চলে এসেছে, সাকিবও এসেছে। ওরে দেখলেই তো আমার মারতে ইচ্ছা করে। রাতে জন্মদিনের অনুষ্ঠান শুরু হলো। রিহির ফ্রেন্ডরাও চলে এসেছে, সাকিবও এসেছে। ওরে দেখলেই তো আমার মারতে ইচ্ছা করে। খুবই ইচ্ছা করতেছে এখন রিহির পাশে থাকতে, ওকে কেক খাইয়ে দিতে। কিন্তু চাইলে তো আর সব ইচ্ছা পূরণ হবে না। আমি চাই না এই সময়ে রিহির মনটা খারাপ হয়ে যাক। আজকের দিনে অন্তত ওর মন খারাপের কারণ হতে চাই না। রিহি কেক কাটছে আর আমি দূরে দাঁড়িয়ে দেখছি। কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিল। ভাবছি সারপ্রাইজটা রিহিকে কখন দিব, সুযোগই তো পাচ্ছি না। কিছুক্ষণ পর দেখলাম রিহি, ওর ফ্রেন্ড আর কাজিনরা সবাই ছাদে গেল। আমিও ওদের পিছু পিছু গেলাম, দূরে দাঁড়িয়ে থাকলাম। ওরা সবাই আড্ডা দিচ্ছে। রিহিকে আজকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ সাকিব রিহিকে বলল, লিহি, তোকে কিছু কথা বলতে চাই। জানি না এটা বলা ঠিক হবে কিনা। তুই কি মনে করিস সেই ভয়ে এতদিন বলা হয় নাই, কিন্তু আমি আর না বলে থাকতেও পারছি না। জানি না তুই রিয়েক্ট কি করবি। এটা বলার পর হয়তো আমায় খারাপও ভাবতে পারিস। আচ্ছা বল, কি বলবি? অনেক ভালোবাসি তোকে, অনেক আগে থেকে, বাট বলার সাহসও হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমি হয়তো তোকে হারিয়ে ফেলবো সেই ভয়ে। এটার জন্য হয়তো আমার সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারিস, কিন্তু এটাই সত্যি যে আমি তোকে অনেক ভালোবাসি। রিহির সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাতে একটা গোলাপ নিয়ে রিহিকে বললাম, আই লাভ ইউ। এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি কখনোই ভাবতে পারি নাই যে সাকিব রিহিকে প্রপোজ করবে। রিহিও কিছু বলছে না। মনে হলো যেন হৃৎপিণ্ড আলাদা হয়ে গেছে, বরফের মতো হয়ে গেছি। সাকিব কি যেন একটা কবিতা বলল। রিহি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, তারপর গোলাপটা হাতে নিয়ে সাকিবকে জড়িয়ে ধরল আর বলল, আই লাভ ইউ টু। সবাই হাতে তালি দিচ্ছে আর অভিনন্দন জানাচ্ছে ওদের। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মনে হচ্ছে আমার কাছ থেকে কি যেন একটা দূরে চলে যাচ্ছে, সেটা আর কখনো আমার থাকবে না। রিহিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। চোখের পানি বাদ মানছে না। আরে ছেলেরা তো কাঁদে না, তাহলে আমি কাঁদছি কেন? চোখের পানি মুছে ফেললাম, কিন্তু আমি চাইলেই তো আর এখন চোখের পানি মুছে শেষ করতে পারবো না। সিগারেট খাচ্ছি আর রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর ভাবছি রিহি তো আমাকে কোনোদিন ভালোবাসিনি, তাহলে কেন এখন এত কষ্ট পাচ্ছি? নিজের জীবনের থেকে ওকে বেশি ভালোবাসি। হয়তো ওকে আর কখনো পাবো না, কিন্তু আমি ওকে সব সময় ভালোবেসে যাব। সব সময় একজন ছায়া হয়ে ওর পাশে থাকবো। একটার পর একটা সিগারেট শেষ করছি আর হাঁটছি একটা গন্তব্যহীন নৌকার মতো। 3 দিন পর, এই 3 দিনে বাসা থেকে বের হইনি। সারাদিন রুমে আর ছাদে ছিলাম। প্রতিটা রাত কেটেছে নির্ঘুম। বন্ধুরা অনেকবার এসেছিল দেখতে। জীবনে হয়তো এই প্রথমবার রিহির থেকে এতদিন দূরে ছিলাম। যেদিন থেকে বুঝেছি যে আমি ওকে ভালোবাসি, সেদিন থেকেই ওকে বিরক্ত করা শুরু। কখনো ওর থেকে দূরে থাকিনি। রাতে আন্টি বলল দেখা করতে। রাতে আন্টির সাথে দেখা করলাম। আন্টি বলল, কি হয়েছে তোর? এতদিন আমাদের বাসায় আসিসনি কেন? এমনি ভালো লাগছিল না, তাই আসা হয়নি। আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি সবকিছুই জানি। মাফ করে দিস আমায়। আমি কিছুই করতে পারলাম না তোর জন্য। আরে কি বলছো এসব? বাদ দাও এসব। আমার কপালটাই হয়তো খারাপ। রিহি আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই ওকে ভালোবাসবো। হয়তো কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। থাক এখন এসব কথা বাদ দাও। তুমি প্লিজ রিহিকে কিছু বলো না। সাকিবই হয়তো ওর জন্য ঠিক। ভালো লাগছে না, যাচ্ছি আমি। যাচ্ছি মানে? রাতে খেয়ে তারপর যাবি? ছাদে একা একা দাঁড়িয়ে আছি। এইখানেই আমার ভালোবাসার মানুষকে হারিয়েছিলাম। এখানেই রিহি অন্য কারো হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কেউ বলল। পিছনে তাকিয়ে দেখলাম তিশা। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? সত্যি তুমি অনেক খারাপ।
নিজে কষ্টগুলো খুব সহজে লুকিয়ে রাখতে পারো, কাউকে বুঝতে দিতে চাও না যে তুমি কতটা কষ্টে আছো। যখন সাকিব রিহিকে প্রপোজ করছিল, আমি বারবার তোমার দিকে তাকিয়েছিলাম আর এটা ভাবছিলাম যে তুমি কিছু বলবে, কিন্তু না, তুমি চুপ ছিলে, কিছুই বলনি সেদিন। আর সেদিন কাপুরুষের মতোই চলে গেলে। কেন সেদিন বলতে পারলে না রিহি তুমি কই আমার, আর কারো না? আমি চাইনি রিহির জন্মদিনের দিন ওকে কষ্ট দিতে। এমনিতে তো ওকে সবসময় বিরক্ত করি। ওই দিনটাই চেয়েছিলাম ওকে খুশি দেখতে, তাই ওর সামনেও যাইনি। আর তাই নিজের ঘরে পার হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে দিয়ে দেখছি। এছাড়া আর কিছুই করার ছিল না। আমি চাই না আমার কারণে রিহি কষ্ট পাক। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ নীরবতা ভেঙে দিশা বলল, কি করবে? আগের মতোই ভালোবাসবো রিহিকে, ছায়ার মতো ওর পাশে থাকবো। তুমি একটা শুধু শুধু কষ্ট কেন পাচ্ছ? একটা দিকে যাও, ওকে ভালো আছে, তুমি কেন কষ্ট পাচ্ছ? ওকে ভুলে যাওয়ার আগে নিজেকে ভুলে যাব। আমি কষ্ট পাচ্ছি না তো। রিহি ভালো থাকলে আমি ভালো থাকবো। তুমি কি বুঝিয়ে কোনো লাভ হবে না, জানি না বুঝতে পারবে কিনা। ভালো লাগছে না আর এখানে। খেয়ে বাসায় যাব। নিচে এসে খেতে বসলাম। তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। 2 দিন পর রাতে বাসার ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ ছোট বোন আসলো। তুমি সিগারেট খাচ্ছ কেন ভাইয়া? ভালো লাগছে না তাই খাচ্ছি। সিগারেট খেলে কি ভালো লাগবে? জানি না। কেন এমন করছো তুমি বলো তো? এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো ভালোই হবে। চুপ করো তো। যে তোমাকে ভালোই বাসে না, তার জন্য কেন এত কষ্ট পাচ্ছ? রিহি আপুর কাছে তো তোমার কোনো গুরুত্বই নেই, তাহলে কেন তার জন্য এত কষ্ট হচ্ছে? জানি না, আমার ভালো লাগছে না। গেলাম আমি। রাতে খাওয়ার সময় বাবা অনেক কিছু বলল, আর কাল থেকে কলেজে যেতে বলল। বিছানায় এসে শুয়ে পড়লাম আর ভাবতেছি কি করব। বন্ধুরাও সবাই কল দিয়ে কলেজে যেতে বলতেছে। কতদিন আর বাসায় বন্দি হয়ে থাকবো? কলেজে গেলে হয়তো ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আমাকে দেখে বন্ধুরা সবাই বলতে লাগলো, তুই কি মানুষ না অন্য কিছু? এভাবে বাসায় বন্দি হয়ে থেকে কি লাভ হয়েছে? তুই যার জন্য কষ্ট পাচ্ছিস সে অন্য কাউকে নিয়ে আনন্দ পাচ্ছে। আগে তো আমাদের কথা শুনলি না, এখন তো বুঝতে পারছিস সবকিছু। এই তোরা থাম তো, এমনি ওর মনের অবস্থা ভালো না, আর তোরা এসব কি শুরু করছিস? হা। চাইলে তো আর সবকিছু ভোলা যায় না। আর ওকে তো ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি, এখনো ওকে আগের মতোই ভালোবাসবো। আমি বলেছি না তোদের, ওর কোনো পরিবর্তন হবে না। বুঝি না রিহি ওকে কি জাদু করলো। ওকে আজকেই কোনো হুজুরের কাছে নিয়ে যাব। তাই কর। ভাই তুই হাসিস না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। তার ট্রিট কবে দিবি তোরা সেটা বল। কিসে ট্রিট? তোদের তো রিলেশন হয়ে গেল, এবার আমার জন্য একটা মেয়ে খুঁজে দেয়। খুঁজে দিলেও লাভ হবে না। কেন লাভ হবে না? তোর সাথে তো আর কোনো মেয়ে রিলেশন করবে না। পুরো মেয়ে না করলে তুই তো আছিস, তুই করবি রিলেশন। তোর সাথে করবো আমি রিলেশন? কখনো সম্ভব না। আমিও তোর মতো কেতলির সাথে রিলেশন করবো না। সবসময় একটা আগে ভাব নিয়ে থাকো। তোরে তো আজকে মেরেই ফেলবো। তোর সাহস হয় কি করে আমাকে পেতনি বলার? ওরে আল্লাহ, ব্যথা পাচ্ছি, ছাড় প্লিজ। আগে বল আমি পেতনি না। ভাই তোরা কি এবার থামবি? সাকিব এখনো আসছে না কেন? কখন বললো যে আসতেছে, রাস্তায় আছে। কি প্রেম রে বাবা, এক মুহূর্ত সাকিব ছাড়া থাকা যায় না বুঝি। ওর সাথে আসলি না কেন? তাহলে তো আর এখন এত কষ্ট পেতে হতো না। আসতে তো চাইছিলামই, কিন্তু ওর বাবার সাথে যাবে। এক জায়গায় তো আর আসা হয়নি। এই ছেলেটাও তো মোবাইলটা অফ। আজকে আসুকো। কিছুক্ষণ পর আসলো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেক দেরি হয়েছে আপনার। এই কান ধরছি, আর কখনো এমনটা হবে না। মনে থাকে যেন। ভাই আমাদের মতো সিঙ্গেলদের সামনে তোরা এইভাবে কেন দেখাস? কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আসলে তো হবে না, তীর দিতে হবে আজকে। আচ্ছা চল, এখন ঘোরাঘুরি করব, দুপুরে খাবো সবাই একসাথে। ভালো আইডিয়া, চল যাই। অনেকদিন তো বাসায় ছিলি, চল এখন ঘুরতে যাই, তারপর দুপুরে বাইরে লাঞ্চ করব। ভালো লাগবে তোর। আমার ভালো লাগছে না। ইচ্ছে থাকা না সত্ত্বেও ওরা জোর করে নিয়ে গেল। 30 গোডাউন নদীর পাড়ে আসলাম ঘুরতে। হঠাৎ কিছু একটা দেখে তো অবাক হয়ে গেলাম। রিহিকে এখানে দেখবো ভাবতে পারিনি। ওরে দেখলে তো নিজেকে সামলাতে পারবো না। যে জিনিসটাই সবচেয়ে বেশি দুর্বল সেটাই সামনে চলে আসে। রিহি, সাকিব আর ওদের ফ্রেন্ডরাও আছে। কিছু ছেলে রিহি আর ওর বান্ধবীদের সাথে বাজে ব্যবহার করছে, সেটা নিয়ে ওদের সাথে কথাবার্তা হচ্ছে। দুপুরবেলা 30 নাম্বার গোডাউনে খারাপ ছেলেদের আড্ডা থাকে। সব ধরনের নেশা এখানে বসে করা হয়, আর সেই সাথে মেয়েদের বিরক্ত করা তো আছেই। দুপুরে সাধারণত কেউ আসে না এখানে। খুন খারাপি,
এদের জন্য কোনো ব্যাপারই না। সাকিবদের সাথে ওদের গ্যাঞ্জাম বেঁধে গেল। দোস্ত এখান থেকে চল তো। আরে দাদা দেখ কি হচ্ছে। তো কি হয়েছে? সাকিবরাও তো অনেক শক্তিশালী, ওরা মিটিয়ে নিতে পারবে। আরে থাকি না, রিহির যদি কোনো সমস্যা হয়। রিহির কোনো সমস্যা হলে সেটা দেখার জন্য সাকিব আছে, তুই কোন বাল? না, রিহিকে এই অবস্থায় রেখে যাওয়া ঠিক হবে না। ও আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই ওকে ভালোবাসি। আর এরকম একটা পরিস্থিতিতে আমার এখান থেকে যাওয়া ঠিক হবে না। প্লিজ তোরা আমাকে জোর করিস না। তোদের যাওয়ার হলে তোরা যা, আমি থাকবো। কেউ আর কোনো কথা বললো না, চুপচাপ দাঁড়িয়ে রইলো। কি হয় সেটা দেখতে লাগলাম। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? চুপচাপ সরি বল। এই কিসের শরীরে? এখন পর্যন্ত তো কিছুই করলাম না, আর মেয়েগুলোকে রেখে এখান থেকে চলে যা। কিছুক্ষণ পরে এসে নিয়ে যাস। দিলাম এক থাপ্পড়, অনেক শুনেছি ওদের কথা, মাথাটাই গরম হয়ে গেল। এই তুই তাড়াতাড়ি ছুরিগুলো নিয়ে আয় তো। সব ছেলেগুলো ছুরি এনে ওদের গলায় ধরলো। কিরে এখন দেখা তোদের হিরোগিরি, এখন তোদের সামনেই এই মেয়েগুলোকে কি অবস্থা করি দেখ। একটা ছেলে রিহিকে বলল, এই মালটা ফিগারটা জোশ রে, এটার ব্যবস্থা সবার আগে করবো। এটা বলার সাথে সাথেই রিহি থাপ্পড় মারলো। আমি একটা লাঠি নিয়ে দৌড়ে যেতে লাগলাম। ছেলেটা রিহির শরীরে হাত দিতে যাবে, আমি দৌড়ে ওর মাথায় চড়ে মারলাম। আমার বন্ধুরাও আসলো, ওদের সাথে মারামারি লেগে গেল। ওই মেয়েটার জন্য ও মেরেছে, এই মেয়েটাকে জীবিত রাখবি না, সবাইকে মেরে ফেলবি। রিহিকে ছুরি মারতে যাবে, আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমার হাতে লাগলো, অনেক কেটে গেছে। ওদের হাতে ছুরি আর আমাদের লাঠি, তবে ওদের চেয়ে আমরা সংখ্যায় অনেক বেশি, তাই কোনো রকমে পেরে উঠলাম। আমরা ওদের মাথায় আঘাত করলাম, যার ফলে সহজেই ওরা দুর্বল হয়ে পড়েছে। তবে আমি আর আমার বন্ধুরা আহত হয়েছি। এর ভিতরে রিহি পুলিশকে কল দিল, তারা এসে ছেলেগুলোকে ধরে নিয়ে গেল আর আমাদেরকে হাসপাতালে নিয়ে আসলো। অনেক রক্ত বের হলো আমাদের। 3 দিন পর আজকে হাসপাতাল থেকে বাসায় চলে আসবো আমি আর আমার বন্ধুরা। সাকিব রাব্বিদের তেমন কিছু হয়নি, আমাদের শরীরে ব্যান্ডেজ করা। যে যার বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে আছি, এখনো পুরোপুরি সুস্থ নই। হঠাৎ কাউকে দেখে চমকে গেলাম। প্রথমবার এমন কিছু হলো। রিহি আমার রুমে, আমি ভাবতেও পারিনি যে রিহি আসবে। এখন কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আর কিছুদিন রেস্ট নিলেই একদম ঠিক হয়ে যাব। আচ্ছা বিশ্রাম কর তুই, যাই আমি। দেখ আসার সাথে সাথে যেতে হবে, আর কিছুক্ষণ থাকলে কি হতো। তবে অনেক খুশি হয়েছি যে রিহি আসছে। অপ্রত্যাশিত ছিল এটা। রিহি, বাবা মা আর রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। রিহি সাধারণত আমাদের বাসায় আসে না, আর আসলেও আমার রুমে তো একদমই নয়। আজকের আগে মনে হয় না রিহি আমার রুমে কখনো এসেছে। 5 দিন পর এখন মোটামুটি সুস্থ। বাসায় থাকতে আর ভালো লাগছিল না, তাই আজকে কলেজে আসলাম। ওরাও সবাই আসলো। কলেজ ক্যাম্পাসে সবাই আড্ডা দিচ্ছি। সরি রে, আমার জন্য তোদের এই অবস্থা হলো। ভাই তোর এখন অনেক মারতে ইচ্ছা করতেছে। মার তাইলে, ইচ্ছা অপূর্ণ রাখতে নাই। ওই শালা, সরি কিসের আবার? আমাদের মধ্যে সরি ধন্যবাদ না কখনো ছিল না, আর না ভবিষ্যতও থাকবে। তারপর বল, তোকে এত খুশি খুশি লাগছে কেন? কি হয়েছে বলতো? যতদিন অসুস্থ ছিলাম রিহি প্রতিদিন দেখতে আসছে। অবশ্য 5 মিনিটের বেশি থাকেনি। চুপ শালা, এতে এত খুশি? প্রেম তো আর করছে না, ও এখন আরেকজনের গার্লফ্রেন্ড। তাই তোকে দেখতে আসলেই বাকি আর না আসলেই বাকি। তবে ও একদিন ঠিকই বুঝতে পারবে যে ও ভুল ছিল। তোর মতো কেউ ওকে ভালোবাসতে পারবে না। আফসোস, ও সেটা যোগ্য না। আমি চাই না ও এটা কখনো বুঝুক। আমি চাই ও সাকিবের সাথেই খুশি থাকুক। ওই দিন রবিরা না থাকলে যে কি হতো তা আল্লাহই জানে। ভয়ঙ্কর কিছু থেকে ওরা ওদের জীবন ঝুঁকিতে ফেলে আমাদেরকে বাঁচিয়েছে। ঠিকই বলেছিস, ওরা আহত হয়েছে, তারপর আমাদেরকে বাঁচিয়েছে। আমরা শুধু শুধু ওদের সাথে এতদিন ঝগড়া করে এসেছি। আমার মনে হয় ওদের সাথে বন্ধুত্ব করা উচিত। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। চল ওদেরকে সরি বলে বন্ধুত্ব করে আসি। আমার কেন যেন মনে হচ্ছে এসবের পিছনে রবিই দেয়। ওর সাজানো কোনো নাটক, যাতে করে ওরা সবাই অভিনয় করে গেছে। তা না হলে ওরা নিজেদের জীবনে ঝুঁকি ফেলে এমনটা করবে কেন? আর ওরাতে শুধু আহতই হয়েছে, তাও কেউ বাজেভাবে হয়নি। আর দুপুরে ওরা এখানে কি করছিল, তাও বা আমাদের পিছনে। তাই তোদের এত ইমোশন হওয়ার কোনো কারণ নেই। আমি নিশ্চিত রবি এটা ইচ্ছে করে করেছে, যাতে রিহি কাছাকাছি আসতে পারে। আর সামনে হয়তো আরো ভয়ঙ্কর পরিকল্পনা করবে। আমাকে আর রিহিকে আলাদা করতে যা করতে হয় ও সব করবে। বলছিস উল্টাপাল্টা। তখন আমাদের মনের অবস্থা কি হয়েছিল তা আমরা জানি। আমাদের সম্মান চলে যেত। রবি এসে আমাদের সবাইকে বাঁচিয়েছে, তা ওর জীবন ঝুঁকিতে ফেলে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এটা নাটক ছিল।
ঠিক বলেছিস, তুই যতই বলিস না কেন সত্যিটা বদলাতে পারবি না। সত্যি তো এটাই, রবি না থাকলে আমরা কেউই থাকতাম না। আরে চুপ করে আছিস, তোর জীবন কিন্তু ওর রবি বাঁচিয়েছি। ও যদি তখন তোর সামনে না এসে দাঁড়াতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছি? আমাদের সবার কথা বাদ দে, রিহি বল, তোর কি মনে হয় এটা রবির নাটক ছিল? হয়তো ছিল না, অনেক ভয় পেয়ে গেছিলাম, তখন জানি না কি হতো। বাঁচার কোনো উপায় ছিল না। হঠাৎ রবি আসলো, আশার আলো খুঁজে পেলাম। জীবনে প্রথমবার ওকে বিরক্তিকর মনে হয়নি। সবসময় চাইতাম ও আমার সামনে না আসুক, কিন্তু ওই দিন ওর সামনে এসেছিল বলেই প্রাণ ফিরে পেলাম। হয়তো ওর জীবন চলে যেতে পারতো, জানি না ও এমনটা কেন করলো, তবে প্রথমবার ওকে আমার বিরক্ত মনে হচ্ছে না। রবির কাছে সরি বলা উচিত আমার। ঠিক বলেছিস, চল রবিকে গিয়ে সরি বলে আসি। কলেজে ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসলাম। ওরাও বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। কোথায় গেল ওরা? ক্যাম্পাসে তো দেখছি না ওদের কাউকে। হয়তো বাসায় চলে গেছে ওর। এক কাজ করি, বিকেলে রবির বাসায় আসবো না সবাই, তারপর ওকে নিয়ে নদীর পাড়ে আসবো, আর ওর সব বন্ধুদেরও আসতে বলবো। সরি বলে বন্ধুত্ব করে নেব, কেমন হবে বলো? ভালো আইডিয়া, সেটাই করব। তোরা সবাই ওর নাটকে অন্ধ হয়ে গেছিস, তাই তো তোরা ওকে আর ওর উদ্দেশ্যকে বুঝতে পারছিস না। তোরা গিয়ে সরি বল, আমি যাব না। তোর যেতে হবে না, যেদিন মন থেকে রবিকে বুঝতে পারবি ওই দিনই সরি বলিস। তার আগে তোকে আমরা কিছুই বলবো না, আর জোর করবো না। বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, কিন্তু কেন জানি ভালো লাগছিল না। নদীর পাড়ে আসলাম, একা একা হাঁটছি। আমার মন খারাপ থাকলে একা একা নদীর পাড়ে হাঁটি। আজকে রিহির কথা অনেক মনে পড়তেছে। আগে তো চাইলে ওকে বিরক্ত করতে পারতাম, ওকে দেখতে পারতাম, ওর কাছে গিয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন আর তাও সম্ভব নয়। চাইলে আর ওকে বিরক্ত করতে পারবো না। দুনিয়াটা বড়ই অদ্ভুত। যে জিনিসটা আমরা সব থেকে বেশি চাই সেটাই আমাদের থেকে দূরে চলে যায়। বাসায় চলে আসলাম। মাকে বললাম কিছুদিন মামার বাসায় থেকে ঘুরে আসতে চাই। হঠাৎ করে যেতে চাইলাম, তাই তারা একটু অবাক হলো। তাদেরকে বললাম ভালো লাগছে না, আর অনেকদিন যাওয়া হয়নি, তাই যেতে চাই। বিকেলেই বেরিয়ে পড়লাম। বাবা প্রাইভেট কার নিয়ে যেতে বলল, কিন্তু আমি বললাম লাইনের গাড়িতে যেতে চাই। তারাও জোর করলো। গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। গান শুনতে লাগলাম। গাড়িতে উঠে গান শোনা আমার অভ্যাস। গান শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে যাই নিজেও জানি না। বিকেলে ছাদে বসে আছি, হঠাৎ মোবাইলে কল আসলো। মিম কল দিল, রিসিভ করার পর বলল, কোথায় তুই? এই তো ছাদে বসে আছি। আচ্ছা, আমরা আসতেছি। আচ্ছা আয়। রাব্বি, আয়ান ওরা আসবে না? না, ওদের জানি কি কাজ আছে বললো, তাই আসবে না। আমরা আসতেছি। নিচে গিয়ে রেডি হলাম। কিছুক্ষণ পর ওরা চলে আয়। সবাই রবির বাসায় যেতে লাগলাম। কলিং বেল বাজানোর পর কিয়া এসে দরজা খুলে দিল। এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যালো। ফ্রেন্ড আমার। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম কিছুক্ষণ, তারপরে তাদের জিজ্ঞেস করলাম রবি কোথায় আন্টি? ও তো চলে গেল একটু আগে। এটা শুনে সবাই অবাক হয়ে গেছি। তাহলে কি রবি এখান থেকে চলে গেছে? ধন্যবাদটা পর্যন্ত দিতে পারলাম না। বললো যে ওর ভালো লাগছে না, তাই ওর মামার বাসায় গেছে। জানি না কবে আসবে, ও কখন কি করে তাও ভালো জানে। রাত 10টায় বাস এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে একটা অটো নিয়ে মামার বাসায় গেলাম। মামা মামি আমাকে দেখে অনেক খুশি হলো। আমি সাধারণত এখানে আসি না, ভালো লাগছিল না তাই আসলাম। মামি আমার রুম দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। রুমে ঢুকে লাইট অন করে দেখলাম কেউ ভূতের মতো সেজে বসে আছে। হঠাৎ এরকমটা দেখে ভয় পেলাম। আমার ভয় পাওয়া দেখে কেউ এসে উঠল। বুঝতে আর বাকি রইল না যে এসবের পিছনে কে রয়েছে। এই মেয়েটার জন্যই আমি এখানে আসি না, সব সময় আমার পিছু পড়ে থাকে। ওর এসব কর্মকাণ্ড আমার অনেক বিরক্ত লাগে। কিছু বললেও শুনে না। আমি তো ওরে সবসময় বলি তোর বিয়ে দিয়ে দিব খুব তাড়াতাড়ি। হিয়া আর ঐশী একই বয়সী। পরিবারের সবাই ওকে আর হিয়াকে অনেক ভালোবাসে। পরিবারের ভিতরে ওরা দুজনই সবচেয়ে ছোট, তাই তো সবাই ওদের অনেক ভালোবাসে। আর তাই তো ওরা ফাইজলামেও বেশি করে। আমায় জড়িয়ে ধরে বলল, কেমন আছো মিয়া? অনেকদিন পরে আসলা, আমাদের তো ভুলেই গেছো। ভালো ছিলাম, কিন্তু এখন আর নাই। আর ভুলে গেলে কি আর আসতাম এখানে? তুই কি ফাইজলামিটা একটু কমাবি না? জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। ভয় পাওয়ার জন্য এমনটা করেছ, তুমি ভয় না পেলে তো আমার সব কষ্ট মিটা যেত। চুপ ফাজিল, এত ফাইজলামি তুই কই থেকে শিখিস? আর কিছুদিন পর তো বিয়ে হবে, এখন অন্তত একটু ভদ্র হ। হবে না আমার বিয়ে। কেন হবে না? আমি করব না, তাই বিয়ে হলে তো আর এসব দোষ তুমি করতে পারবো না। হা হা হা, দেখা যাবে। এখন যা, আমি ফ্রেশ হব। আচ্ছা, তাড়াতাড়ি খেতে এসো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খাবার টেবিলে আসলাম। খাওয়ার পর সবাই বসে আছি। তখন মামা জিজ্ঞেস করলো, আপা, দুলে ভাই, জিয়া সবাই কেমন আছে? সবাই ভালো, শুধু আমি ছাড়া। তোর আবার কি হলো? হা হা হা, সবই তো জানো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? এখন এসব বাদ দে তো।
অন্য কথা বল। অনেকক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসলাম। আসলে আমার পরিবারের সবাই জানে রিহির কথা। পরিবারের সবার সাথে অনেক ভালো সম্পর্ক। 5-6 মাস পর পরই সবাই একসাথে হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে ছাদে গেলাম। হঠাৎ ঐশী বলল, বাসায় একা একা কি করবে ভাইয়া? কি আর করব, কিছুক্ষণ পর বাইরে বের হব। আমার সাথে কলেজে চলো, ভালো লাগবে। আর আমার বান্ধবীরা দেখেও অনেক খুশি হবে। তোর বান্ধবীরা আমি চিনে কিভাবে? আমি বলেছি, তোমার ব্যাপারে অনেক কিছু বলেছি, তাই তো এখন ওরা তোমায় দেখার জন্য পাগল হয়ে গেছে। আর রিহি আপুর কথাও বলেছি। থাক, যাওয়ার দরকার নেই। বললে হলো, চলো তুমি। ঐশী জোর করে ওর কলেজে নিয়ে আসলো, ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। ঐশীর বান্ধবীরা আমায় বলল, এতদিন আপনার কথা শুধু ঐশীর মুখে শুনিয়ে এসেছি, আজ দেখেও নিলাম। কি আর করার, আমাদের তো দেখতে যেতে হবে। কোথায় ভেবেছিলাম সে সিঙ্গেল হবে, তা না, সে তো দেবদাস হয়ে বসে আছে। দেবদাস তাকাই বলো। ওই মেয়েটা সে কাছে ফেলে কি যে করতাম। কি করতা? জিজ্ঞেস করতাম, কেন আপনার ভালোবাসা বলতো? মেয়েটা ভাগ্যবান দিয়ে আপনি তাকে এত ভালোবাসে। ভাইয়া, গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, তুমি ক্যাম্পাসে থাকো, আমি ক্লাসে পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ঐশী ক্লাস করতে চলে গেল, আর আমি ক্যাম্পাসে হাঁটছি একা একা, সবকিছু ঘুরে দেখছি। অনেকক্ষণ হয়ে গেল, হঠাৎ একটা ছেলে এসে বলল, ওই ঐশীর সাথে তোর এত কথা কিসের? কে হয় ও তোর? আমি কিছু বলছি না, বুঝতে পারছি যে কি হচ্ছে। রিহির কথা মনে পড়ে গেল। কোনো অপরিচিত ছেলে ওর সাথে কথা বললে আমিও এমনটা করতাম। কি হলো, কিছু বলছিস না কেন? দোষ, এভাবে কাজ হবে না, অন্যভাবে বল। ছেলেটা আমার কলার ধরলো। হঠাৎ ঐশী এসে ছেলেটাকে থাপ্পড় মারলো আর বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? ভাইয়া হয় আমার। এটা শুনে ছেলেটা অবাক হয়ে গেল, আমায় বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দেন। কথা বলবি না তুই, চলো তো প্লিজ। ঐশী আমায় কিছু বলতে না দিয়েই জোর করে নিয়ে আসলো ওখান থেকে। বাসায় আসতেছি, আমি ড্রাইভ করছি আর ঐশী পাশে বসে রয়েছে। ভালোই তো, খুব তাড়াতাড়ি তাহলে তোর বিয়ে দেওয়া যাবে। কিছু বলো ভাইয়া, কিছু এখন তো আমার কথা বুঝবাও না। তা সরি বলেছিস তোরা? না, ও বাসায় ছিল না। থাকবেও না বাসায় এখন। সবাই যদি ওর নাটকের কথা জেনে যায় তাহলে কি হবে, সেই জন্যই তো চলে গেল। তোরা তো দেখছি রবির ফ্যান হয়ে গেছিস। অন্য কেউ এরকমটা করলেও তার ফ্যান হতাম। যেদিন সব জানতে পারবি সেদিন বুঝবি। সেদিনটা কখনো আসবে না, কারণ এটা নাটক ছিল না। তা রিলেশন কতদিন তোদের? ওর কথা বাতাও ভাইয়া, ওর কত বড় সাহস তোমার সাথে বাজে ব্যবহার করে। আজকের পর থেকে ওর সাথে কোনো কথা বলবো না। এত রাগ করছিস কেন? ও তো আর ইচ্ছে করে এসব করে নাই, তোকে অনেক ভালোবাসে, তাই তো তোর সাথে অন্য ছেলেকে সহ্য করতে পারে নাই। আমার প্রতি ওর কোনো বিশ্বাসই নেই। ও এটা কেন ভাবলো না যে আমি অপরিচিত কোনো ছেলের সাথে কেন কথা বলবো, আর তোমার সাথে এরকম ব্যবহার করবেও তারপরও আমি ওর সাথে কথা বলবো? কখনো না। থাক, এখন এসব বাদ। বুঝতে পারছি তুই অনেক রেগে আছিস। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়ার